Analog Analysis. অজানা আখ্যান। ইতিহাসের সব গল্প বইয়ের পাতায় লেখা থাকে না। কিছু গল্প হারিয়ে যায় সময়ের ধুলোয়, কিছু সত্য চাপা পড়ে থাকে মাটির গভীরে। জানা ঘটনার আড়ালে লুকিয়ে থাকা সেই সব রহস্য উন্মোচন করতেই অ্যানালগ অ্যানালাইসিস নিয়ে এসেছে বিশেষ ধারাবাহিক অজানা আখ্যান। আজকের আখ্যান প্যারালাল রিয়ালিটি। ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন বাস্তবতা গল্পের চেয়েও অদ্ভুত হয়ে দাঁড়ায়। 1977 সালের 2 অক্টোবর ছিল ঠিক তেমনই একদিন। বিশ্বের সব বড় বড় মিডিয়া, বিবিসি, রয়টার্স, সিএনএন, সবার নজর ছিল ঢাকার তেজগাঁও বিমানবন্দরের দিকে। কারণ রানওয়েতে দাঁড়িয়ে আছে হাইজ্যাক হওয়া জাপান এয়ারলাইন্সের একটি DC-8 বিমান। কিন্তু বিশ্ব মিডিয়া যা দেখেনি তা হলো ঠিক ওই বিমানের চাকার নিচেই ওই একই রানওয়েতে তখন বয়ে যাচ্ছিল তাজা রক্তের স্রোত। একদিকে জাপানি রেড আর্মির সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে 156 জন যাত্রীকে, আর অন্যদিকে এয়ারপোর্টের টার্মিনালে চলছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস সামরিক অভ্যুত্থান। স্বাগতম অ্যানালগ অ্যানালিসিস। আজকের পর্বে আমরা উন্মোচন করব সেই 48 ঘন্টার অজানা আখ্যান, যেখানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আর দেশীয় রাজনীতির সমীকরণে বলি হয়েছিল হাজারো প্রাণ। সেগমেন্ট 1, $6 মিলিয়ন এবং একটি ভুল ধারণা। এই ঘটনার মূলে ছিল একটি বিশাল অঙ্কের মুক্তিপণ, $6 মিলিয়ন। জাপানি প্রধানমন্ত্রী তাকিও ফুকুদা যখন ঘোষণা দিলেন মানুষের জীবন পৃথিবীর চেয়েও ভারী এবং সন্ত্রাসীদের দাবি মেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন তিনি জানতেন না এই টাকাই ঢাকায় একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেবে। বিশ্লেষণটি লক্ষ্য করুন। তৎকালীন ঢাকা সেনানিবাসে গুজব ছড়িয়ে পড়েছিল যে জাপান সরকার প্রচুর টাকা পাঠিয়েছে, কিন্তু সেই টাকার ভাগ সাধারণ সৈনিকদের দেওয়া হচ্ছে না, বরং অফিসাররা তা আত্মসাৎ করছেন। এই গুজবটি ছিল বারুদের স্তূপে আগুনের মতো। সৈনিকদের দীর্ঘদিনের ক্ষোভ আর এই টাকার গুজব মিলে তৈরি হয় এক ভয়াবহ বিদ্রোহ। ভাবা যায়, জাপানি যাত্রীদের বাঁচানোর টাকা পরোক্ষভাবে হয়ে উঠল বাংলাদেশের মেধাবী বিমান সেনা অফিসারদের মৃত্যুর কারণ। সেগমেন্ট 2, কন্ট্রোল টাওয়ারের স্নায়ুযুদ্ধ। এখন আসি ঘটনার সবচেয়ে ক্রিটিক্যাল মোড়টিতে, কন্ট্রোল টাওয়ার। সেখানে বসেছিলেন এয়ার ভাইস মার্শাল A.G. মাহমুদ। তার পরিস্থিতিটা কল্পনা করুন। এটি ছিল মাল্টিটাস্কিংয়ের এক চরম পরীক্ষা। ফোন লাইনের এক প্রান্তে জাপানি ছিনতাইকারীদের নেতা ডানকেল যে ক্রমাগত হুমকি দিচ্ছে, সেনাবাহিনী সরাও, নইলে আমি বিমান উড়িয়ে দেব। আর টাওয়ারের দরজার ওপাশে বিদ্রোহী বাঙালি সৈন্যরা যারা তাকে হত্যা করতে উপরে উঠে আসছে। মাহমুদ জানতেন, যদি জাপানিরা ভুল বোঝে এবং বিমানে বিস্ফোরণ ঘটায়, তবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাবে। তিনি নিজের জীবন বিপন্ন করে এক অবিশ্বাস্য বাইরের গোলাগুলি আমাদের আভ্যন্তরীণ বিবাদ। তিনি সন্ত্রাসীদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। বাইরের এই গোলাগুলি তোমাদের জন্য নয়, এটা আমাদের নিজেদের ঝগড়া। একজন মানুষ একই সময়ে 2টি যুদ্ধের সেনাপতি। তার এই উপস্থিত বুদ্ধি সেদিন কেবল 156 জন যাত্রীকেই বাঁচায়নি, বাংলাদেশকে এক বিশাল আন্তর্জাতিক লজ্জা থেকেও রক্ষা করেছিল। জানালার ওপাশের মৃত্যু এবং উন্নতি। বিমানের জানালার কাঁচ দিয়ে জাপানি যাত্রীরা দেখছিলেন এক ভয়াবহ দৃশ্য। রানওয়েতে তাদের চোখের সামনেই গুলি করে হত্যা করা হচ্ছে একের পর এক বিমান বাহিনীর অফিসারকে। কয়েকজন যাত্রী তো সাহসের চূড়ান্ত প্রমাণ দিয়ে সেই পরিস্থিতির ছবিও তুলেছিলেন, যা পরে বিশ্বজুড়ে আলোড়ন তোলে। টাকা আর বন্দীদের নিয়ে জাপানি বিমানটি শেষ পর্যন্ত আলজেরিয়ার উদ্দেশ্যে উড়াল দেয়, কিন্তু পেছনে রেখে যায় এক ধ্বংসস্তূপ। এই অভ্যুত্থান দমনের পর
বাংলাদেশে শুরু হয় এক অধ্যায়। গঠিত হয় সামরিক ট্রাইব্যুনাল। 1977-এর সেই ঘটনা আমাদের শেখায় রাজনীতিতে কাকতালীয় বলে কিছু নেই। জাপানি বিমানটি হয়তো উপলক্ষ্য ছিল, কিন্তু তা উন্মোচন করে দিয়েছিল আমাদের ভঙ্গুর চেইন অব কমান্ড এবং অভ্যন্তরীণ ক্ষোভের আগ্নেয়গিরি। $6 মিলিয়ন হয়তো উদ্ধার করা যায়নি, কিন্তু সেই ঘটনার ঋণ বাংলাদেশকে শোধ করতে হয়েছে কয়েক প্রজন্মের কান্না দিয়ে। আপনার কি মনে হয়, জাপান সরকারের সেই নীতি কি সঠিক ছিল, নাকি সন্ত্রাসীদের সাথে আপোষ করাই ছিল ভুল? কমেন্টে জানান। দেখা হবে এনালগ অ্যানালাইসিসের অজানা আখ্যানের আগামী পর্বে, যেখানে আমরা খুঁড়ব ইতিহাসের আরও গভীর কোনো সত্য। আগামী পর্বে আমরা ধুলো ঝাড়ব ইতিহাসের এমনই আর এক বিস্তৃত অধ্যায়ের। কি সেই গল্প, তা জানতে চোখ রাখুন এনালগ অ্যানালাইসিসের পর্দায়। সত্যের সন্ধানে বিশ্লেষণের পথে দেখা হচ্ছে খুব শীঘ্রই।